সব ধর্মের মানুষ সমানভাবে ধর্মীয় কার্যক্রম পালন করবে, বললেন প্রধানমন্ত্রী। ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হবার আহ্বান। বিচ্ছিন্ন ঘটনায় 139 উপজেলায় ভোট, নানা অনিয়মে আটক 37। কম উপস্থিতির জন্য বৃষ্টিকে দুষলেন সিইসি। আগামী বছরের মাঝামাঝি খুলছে রামগড় স্থলবন্দর, ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের নতুন সম্ভাবনা। বিশ্বজুড়ে করোনার টিকা প্রত্যাহারের ঘোষণা অ্যাস্ট্রাজেনেকার, নতুন করে আর উৎপাদন নয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে। প্রাণের অর্ঘ্যে কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপন। কুষ্টিয়া, সিরাজগঞ্জ, নওগাঁর জাতীয় আয়োজনে ভক্ত অনুরাগীদের ভিড়। বিশ্বজুড়ে নির্যাতিত মুসলমানদের পক্ষে সোচ্চার কণ্ঠ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, মুসলিম দেশগুলো একসঙ্গে কাজ করলে ফিলিস্তিন সহ বিশ্ব মুসলিমের দাবি আদায় সহজ হতো। ইসলামের নামে মুষ্টিমেয় কিছু মানুষ অপকর্ম করে বদনাম ছড়ায় উল্লেখ করে সরকার প্রধান বলেন, সব ধর্মের মানুষ সমানভাবেই ধর্মীয় কার্যক্রম পালন করবে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। চাঁদ দেখা সাপেক্ষে 16 জুন হবে পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে মক্কা মদিনা। 9 মে থেকে 12 জুন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 117টি ফ্লাইট সৌদি আরবে পৌঁছে দেবে 45,525 জন বাংলাদেশি হজ যাত্রীকে। আর সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্স 43টি হজ পূর্ব ফ্লাইটে পৌঁছে দেবে বাকিদের। এবার 4,562 জন সরকারি ব্যবস্থাপনা এবং বাকি 80,695 জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন। সৌদি আরব থেকে 20 জুন শুরু হবে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট। রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আবারও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানান প্রধানমন্ত্রী। দেশটির অধিকার বুঝিয়ে দিতে মুসলিম বিশ্বকে এক হবারও আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। আমি আমার কণ্ঠস্বর আমি প্রতি জায়গায় প্রতিবাদ করে যাচ্ছি, কারণ প্যালেস্টাইন আবার তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না, কাজে সেই অধিকার তাদের দিতে হবে। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারত, তাহলে আরো আমরা এ ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। ইসলামের নামে মুষ্টিমেয় গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিরোধের তাগিদ দেন সরকার প্রধান। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এ ধরনের কোনো কাজ যাতে কেউ না করে। মদ, জুয়া, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে, সেই ধর্মের নামে একটা সামান্য মুসলিমের কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায়, এটাই সব থেকে দুঃখজনক। বাংলাদেশ ও বিশ্ব শান্তির জন্য হজ যাত্রীদের কাছে দোয়া চান প্রধানমন্ত্রী। আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন, বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, সেই সাথে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাংলাদেশে অর্থনীতি সহ যে কোনো প্রভাব মোকাবেলায় সরকার সকল প্রস্তুতি নিয়ে রেখেছে। এছাড়া সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে যানজট ও দুর্ঘটনামুক্ত দেশ গড়তে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান সরকার প্রধান। মোহাম্মদ কবিরের রিপোর্ট। জাতীয় সংসদে সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, অন্য দেশের মতো বাংলাদেশেও মূল্যস্ফীতি সহ কিছুটা বিরূপ প্রভাব পড়তে পারে, তবে সমস্যা সমাধানে সব মন্ত্রণালয় প্রস্তুত বলেও জানান তিনি। আমাদের সরকারের সকল মন্ত্রণালয় বিভাগকে আমি নির্দেশ দিয়েছি যাতে প্রত্যেকে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনা প্রবাহের উপর
নজর রাখে এবং এ বিষয়ে নিজ নিজ করণীয় নির্ধারণ করে। গাবতলীর রাস্তায় গাড়ি পার্কিংয়ের জন্য মালিক ও শ্রমিকদের দায়ী করেন প্রধানমন্ত্রী। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো রোধে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান তিনি। হেল্পার যদি গাড়ি চালায় বা তার লাইসেন্স নাই, সে কখন যে কোন গাড়িতে যে বসে চালাতে শুরু করেছে এটা তো বোঝাই সমস্যা, অনেক সময় বোঝা যায় না। এবং এভাবে এরা গাড়ি চালাতে যেয়েই কিন্তু দুর্ঘটনা ঘটে, নিজেও মরে, যাত্রীদেরকেও মারে। কাজে এই সচেতনতাটা হচ্ছে সব থেকে বড় দরকার। মানুষ নির্বিঘ্নে যানজটমুক্ত ও সুন্দর পরিবেশে ঈদ উল ফিতর উদযাপন করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র ঈদ উল ফিতরের সময় দেশবাসী যানজট মুক্তভাবে বাড়ি যেতে পেরেছে এবং ছুটি শেষে কর্মস্থলে ফিরে আসতে পেরেছে, যা শহর এবং গ্রামের যোগাযোগ উন্নয়নের প্রমাণক। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 139টি উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে ফল ঘোষণা। 22টি উপজেলা পরিষদে ভোট হয় ইভিএমে, বাকি 117 উপজেলায় ব্যালটে ভোট গ্রহণের পর গণনা শুরু হয়। উৎসবমুখর পরিবেশে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এই নির্বাচনে 1635 জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে 570 জন, ভাইস চেয়ারম্যান পদে 625 জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে 440 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোটের হার 30 থেকে 40% হতে পারে বলে ধারণা করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট গ্রহণ শেষে বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে শান্তিপূর্ণ ভোট হওয়ায় সন্তোষ জানান সিইসি। বলেন, বিক্ষিপ্ত কিছু সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেছে, কয়েকটি কেন্দ্রে সীমিত পরিসরে অনিয়ম হয়েছে, এজন্য তাৎক্ষণিকভাবে 2টি কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। আর ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য বৈরী আবহাওয়া ও ধান কাটার মৌসুম সহ বিভিন্ন কারণের কথা জানান সিইসি। 30% এর মাঝামাঝি টোটালটা থাকতে পারে। এর একটি কারণ হতে পারে, একটি যে বর্ষা, সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। ভোটার বেশি আসলে সেটা অবশ্যই উৎসাহব্যঞ্জক, যদি আরও ভালো হতো সেটা ভালো হতো, কিন্তু বিভিন্ন কারণ থাকতে পারে। কিন্তু আমাদের কাছে হচ্ছে আমরা গণনা করে কে বেশি ভোট পেয়েছেন তাকে বিজয়ী ঘোষণা করা হবে। উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্য হাস্যকর। নির্বাচন কমিশন সর্বশেষ যেটা বলেছে 30 থেকে 40%, সেটা আমি মনে করি এই পরিস্থিতিতে সন্তোষজনক। বিএনপির নেতারাও অনেক ইলেকশন করছে, বিএনপি তাদেরকে বহিষ্কার করেও তো নির্বাচন থেকে দূরে সরে রাখতে পারে। স্থানীয় প্রয়োজনে স্থানীয় সরকারে বিরত রাখা, নিবৃত্ত রাখা খুব কঠিন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণে বিক্ষিপ্ত সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হন বেশ কয়েকজন। জাল ভোট সহ নানা অনিয়মের অভিযোগে প্রিজাইডিং অফিসার সহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান। বৃষ্টি বিঘ্নতায় কিছু কিছু কেন্দ্রে সকাল থেকে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভিড়। আমার ভোট আমি দিছি, খুব সুন্দরভাবে দিছি। আমার ভোট দিছি আমি, আর ভোট দিতে ভালো লাগে। আমি নতুন ভোটার, আমার ভালো লাগছে। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট অনেক প্রার্থী। আমার কাছে তা মনে হয় না। আপনি একটু পাইনশাল কেন্দ্র দেখেন, যথেষ্ট উপস্থিতি। যদি আমাদের কেন্দ্রগুলো দেখেন, উপস্থিতি ভালো দেখেন। আমার এটা নিজ সেন্টার, আমি ভোট দিলাম। আমার সেন্টার তো সুষ্ঠুই হচ্ছে। 2-3টা সেন্টারে আমি দেখলাম ভালো সুষ্ঠু হচ্ছে। মাদারীপুর সদর উপজেলার বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আহত হন কমপক্ষে 10 জন। এই কেন্দ্রের বাইরে মানে দুই পক্ষই ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এটা তথ্য সংগ্রহ করতেছি এবং সেই ব্যাপারে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। কেন্দ্রের অভ্যন্তরে নয়, আমাদের কেন্দ্র সম্পূর্ণ রকমভাবে
সুরক্ষিত আছে এবং আমাদের কেন্দ্রের ভিতরে আমাদের সকল কেন্দ্রে খুব শান্তিপূর্ণভাবে আমাদের ইলেকশন অব্যাহত আছে। নরসিংদী সদর উপজেলার কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হন 5 জন। মুন্সিগঞ্জের গজারিয়ায় ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন পুলিশ ও সাংবাদিক সহ কয়েকজন। সিরাজগঞ্জের বেলকুচিতে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের পক্ষে ভোট কেনার সময় নগদ 94,000 টাকা সহ ইউপি চেয়ারম্যান আটক হয়েছেন। গাইবান্ধার ফুলছড়িতে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন চেয়ারম্যান প্রার্থী জিএম সেলিম পারভেজ। নির্বাচন আমি বর্জন করলাম। জাল ভোট দেয়ায় মেহেরপুরের মুজিবনগরে 3 জনকে জেল জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জাল ভোট দেওয়ার ভিডিও ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ঠাকুরগাঁয়ে ব্যালট পেপার ছিনিয়ে সিল মেরে ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে 7 দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একজন অবৈধ পন্থা অবলম্বন করে ভোট দিতে আসার চেষ্টা করেছিল, ওই মুহূর্তে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাকে সিজ করেছে। নির্বাচন সুষ্ঠু করতে মাঠে তৎপর র্যাব ও বিজিবি। রত্না জামান, 21 টেলিভিশন। ভারতের সঙ্গে দেশের পার্বত্য জেলাগুলোর যোগাযোগের নতুন দ্বার উন্মোচন করতে যাচ্ছে রামগড় স্থলবন্দর। এতে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি উন্নত হবে স্থানীয়দের আর্থসামাজিক অবস্থারও। আগামী বছরের মাঝামাঝি বন্দরটি খুলে দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খাগড়াছড়ির রামগড় ঘুরে এসে আবু হানিফের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আহমদ বাবু। বাংলাদেশ ও ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্যের সাথে সাধারণ মানুষের চলাচল ও ব্যবসা বাণিজ্য উন্নয়নের জন্য রামগড় স্থলবন্দর চালুর উদ্যোগ নেয় উভয় দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2010 সালে ভারত সফরের সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে রামগড় স্থলবন্দর চালুর সিদ্ধান্ত হয়। এরপর 2022 সালে বিশ্বব্যাংকের সহায়তায় কাজ শুরু হলেও বিএসএফ এর বাধায় কাজ বন্ধ হয়। পরে উচ্চ পর্যায়ের আলোচনার পর আবারও কাজ শুরু হয়। প্রকল্পটি দ্রুত চালু করার জন্য ফেনী নদীর উপর বাংলাদেশ ও ভারতের অংশে মৈত্রী সেতুর কাজ শেষ করেছে ভারত সরকার। স্থানীয়রা বলছেন 3 পার্বত্য অঞ্চলের মানুষের জন্য ভারতের ত্রিপুরা, আসাম সহ ওই অঞ্চলের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি পর্যটকদের আগমন বাড়বে। এখন তো আমাদের কাছে আসছে, পাসপোর্ট করলে আমরা ভারতে বেরোতে পারবো। রামগড় থেকে সাবরুম পার হয়ে ওরা ট্রেনে করে কলকাতা বা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারবে। ভারত এবং চট্টগ্রাম বন্দরের সাথে যে কানেকশনটা হচ্ছে এবং এখানে ব্যবসা বাণিজ্যের অনেক প্রসার ঘটবে এবং আমাদের এখানকার এলাকার লোকজনের অনেক কর্মসংস্থান হবে। বাংলাদেশ অংশে যাত্রী পারাপারে পুরোপুরি প্রস্তুত রামগড় বন্দর, তবে পণ্য পরিবহনের জন্য প্রস্তুত হতে আরও কিছু সময় লাগবে। প্যাসেঞ্জার সাইডটা হয়ে গেল, এটা আমাদের রেডি, এখনো বাকি নেই। আর যেটা আপনার কন্টেইনার অথবা গুডস অথবা ট্রেড যে গুডসের হবে, সেটা আমরা প্রিপেয়ার্ড হব জুন 25-এ। বন্দরটি চালু হলে চট্টগ্রাম বন্দর থেকে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতে পণ্য পরিবহন শুরু হবে বলেও জানান প্রকল্প পরিচালক। চিটাগাং পোর্টটাকে ইউজ করার জন্য ইন্ডিয়া কলকাতা থেকে জাহাজ এখানে আসবে কন্টেইনার, সেই কন্টেইনারগুলো সরাসরি বাংলাদেশি ট্রাক আমাদের পোর্টে চেক করে ইন্ডিয়াতে পৌঁছাই দেবে। আমাদের সঙ্গে একটা চুক্তি হয়েছে, ট্রান্সশিপমেন্ট চুক্তি। বারৈয়ার হাট, হেয়াকা ও রামগড় সড়ক প্রস্তুতকরণ কাজ দ্রুত গতিতে চলছে বলেও জানান প্রকল্প পরিচালক। রামগড় স্থলবন্দর চালু হলে বাংলাদেশ ও ভারতের 7 সিস্টারের মধ্যে সাধারণ মানুষ ও পণ্য পরিবহনের উন্নত যোগাযোগ বাড়বে উভয় দেশের আর্থসামাজিক উন্নয়ন। আহমদ বাবু, 21 টেলিভিশন, রামগড়, খাগড়াছড়ি। বিশ্বব্যাপী করোনা প্রতিরোধী টিকা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। সংস্থাটি জানিয়েছে বাণিজ্যিক কারণে তাদের তৈরি টিকা বাজার থেকে সরিয়ে ফেলা হচ্ছে। এই টিকা আর তৈরি বা সরবরাহ করা হচ্ছে না বলেও জানানো হয়। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম।
2020 সালে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় অক্সফোর্ডের সাথে গবেষণা করে কোভিড-19 প্রতিষেধক দুটি টিকা বানায় অ্যাস্ট্রাজেনেকা, যা মহামারীর মধ্যে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে। পরে অ্যাস্ট্রাজেনেকার এই টিকা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার অভিযোগ আসে অনেক। এ অভিযোগ মামলা পর্যন্ত গড়ায়। গত কয়েক মাসে অ্যাস্ট্রাজেনেকার টিকায় বিরল পার্শ্ব প্রতিক্রিয়ার খবর সামনে আসে। অনেকেরই রক্ত জমাট বাঁধা এবং রক্তের প্লাটিলেট কমে যাওয়ার মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। এমন পরিস্থিতিতে নিজেদের করোনা টিকা সারা বিশ্ব থেকে প্রত্যাহার করছে সংস্থাটি। এক বিবৃতিতে জানানো হয়, বাজারে বর্তমানে করোনার মুখে খাওয়ার ওষুধও পাওয়া যাচ্ছে, ফলে বৈশ্বিকভাবে টিকার আর সে চাহিদা নেই। যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠানটির দাবি, বর্তমানে মূল করোনা ভাইরাসটি প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়ার পাশাপাশি এটি থেকে উদ্ভূত অন্য ভ্যারিয়েন্টও দুর্বল হয়ে পড়েছে, আর এ কারণে করোনা ভাইরাসের এসব টিকা এখন অতিরিক্ত। অ্যাস্ট্রাজেনেকা এরই মাঝে গোটা বিশ্ববাজার থেকেই ভ্যাক্সজেভরিয়া তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। অবশ্য অন্যান্য দেশ ইতিমধ্যে এ টিকা সরবরাহ বন্ধ করে দিয়েছে। 2020 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পাওয়ার পর 1 বছরে অ্যাস্ট্রাজেনেকা 300 কোটি করোনা টিকার ডোজ ব্যবহার করা হয়েছে পৃথিবী জুড়ে। এসব টিকার ডোজ প্রাণ বাঁচিয়েছে বিশ্বের 65 লাখের বেশি মানুষের। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বৈদেশিক মুদ্রা বিনিময় হার সমন্বয়ে ক্রলিং পেগ পদ্ধতি চালু, ডলারের দাম বাড়ল আরও 7 টাকা। বদলে যাচ্ছে রাজধানীর খালের চিত্র, 900 কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন শুরু। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। গোপন তথ্য দেওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানালেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সকালে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালায় যোগ দেন প্রতিমন্ত্রী। এ সময় সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি জাতীয় স্বার্থে যাচাই না করে তথ্য প্রকাশ না করার আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, সরকার নিজের জবাবদিহিতার জন্য তথ্য অধিকার আইন করেছে। এই আইনকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া হবে বলেও মন্তব্য করেন মোহাম্মদ এ আরাফাত। জানান, সামাজিক মাধ্যমে সংবাদ প্রচারের ক্ষেত্রে শৃঙ্খলা আনার উদ্যোগ নিচ্ছে তথ্য মন্ত্রণালয়। গণমাধ্যম খুবই ইতিবাচক একটা রোল নিতে পারে, সঠিক তথ্যগুলোকে এনে মানুষকে আসলে রিয়েল পিকচারটা দেখানো। কিন্তু সেটা করতে গেলে ওই যে হাইলি টেকনিক্যাল ইস্যুগুলোতে তো কিছু সক্ষমতা তৈরি করা, কিছু জানা বোঝার দরকার। সেখানে আমার মনে হয় এনআইএমসির একটা রোল আছে প্লে করার, ইতিবাচকভাবে প্লে করা যায়। সরকারের একটা দায়িত্ব আছে। আমরা এক্ষেত্রে দেশি বিদেশি রিসোর্স পার্সনদের নিয়ে আসতে পারি, যারা অবজেক্টিভলি ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসগুলো এইসব বিষয়ে তুলে ধরতে পারে। ক্রলিং পেগ পদ্ধতি চালু করল বাংলাদেশ ব্যাংক। এর ফলে এখন থেকে ব্যাংকগুলো $1 মার্কিন 117 টাকা পর্যন্ত কেনা বেচা করতে পারবে। এতদিন ডলারের বিপরীতে টাকার দাম ছিল 110 টাকা। ক্রলিং পেগ হচ্ছে দেশীয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রা বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি। এই পদ্ধতিতে একটি মুদ্রার বিনিময় হারকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করার অনুমতি দেওয়া হয়। পদ্ধতিটি চালু হওয়ায় ডলারের বিপরীতে টাকার মূল্যমান কমতে পারে 6% বেশি। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 8.5% করা হয়েছে নীতি সুদ হার। এছাড়া স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি 10% এবং স্ট্যান্ডিং ডিপোজিট রেট 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে করা হয়েছে 7%। বৃহস্পতিবার থেকেই এসব সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রায় 900 কোটি টাকা ব্যয়ে রাজধানীর শ্যামপুর, জিরানী, মান্ডা ও কালুনগর খাল পুনরুদ্ধার ও নান্দনিক পরিবেশ সৃষ্টির প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আগামী ডিসেম্বরের মধ্যে পুরো দমে কাজ চালু হবে, আর 2025 সালের জুন থেকে এর সুফল ভোগ করবে সাধারণ মানুষ। মাহমুদ হাসানের প্রতিবেদন। বছর কয়েক আগে ওয়াসা থেকে খালের দায়িত্ব পায় সিটি কর্পোরেশন। এরপর শুরু হয় খালের জায়গা নির্ধারণ আর দখলমুক্ত করার কাজ। এরই মধ্যে প্রায় 900 কোটি টাকা ব্যয়ে খালের নান্দনিক পরিবেশ তৈরির প্রকল্প হাতে নিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে অন্তর্ভুক্ত রয়েছে শ্যামপুর, জিরানী, মান্ডা ও কালুনগর খাল।
মান্ডা খালের দৈর্ঘ্য 8.7 কিলোমিটার। উন্নয়নে ব্যয় ধরা হয়েছে 397 কোটি টাকা। এতে রাখা হয়েছে ভূমি উন্নয়ন, খালের বর্জ্য ও পলি অপসারণ, বাইসাইকেল লেন, ওয়াকওয়ে, ঘাট নির্মাণ, 32টি পথচারী পারাপার সেতু সহ আরও অনেক স্থাপনা। সকালে শাপলা সেতুর পারে মান্ডা খালের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মান্ডা এবং জিরানি খাল নিয়ে আমাদের প্রায় 30 কিলোমিটারের মতো আমাদের খালের পার, হাঁটার পথ, নান্দনিক পরিবেশ, সাইকেল চালানোর পথ, এখানে কয়েকটি সেতুও করা হবে যাতে করে যাতায়াত সুযোগ সুবিধা থাকে, পথচারী এবং গাড়ি যানবাহনের দু রকমের সেতুই থাকবে, উন্মুক্ত ব্যায়ামাগার থাকবে আমাদের এলাকাবাসীর জন্য, গণপরিসর থাকবে, বিভিন্ন জায়গায় খাবার দাবারের পরিবেশনের জন্য ফুড কোর্টের মতো কিয়স্ক থাকবে। এই বছর সবগুলো খালের কাজ শুরু হবে ডিসেম্বরে, আর আগামী বছর জুনের মধ্যে সুফল পাওয়া যাবে বলে জানান মেয়র তাপস। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। প্রাণের অর্ঘ্য নিবেদনে উদযাপিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী উৎসব। সিরাজগঞ্জের শাহজাদপুর, কুষ্টিয়ার শিলাইদহ ও নওগাঁর পতিশরে জাতীয় আয়োজনের ঢল নেমেছে রবীন্দ্র ভক্ত অনুরাগীদের। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। কবিগুরুর জন্মদিনে সিরাজগঞ্জ শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে 3 দিন ব্যাপী জন্মোৎসব। কাছারি প্রাঙ্গণে ভক্ত অনুরাগীদের ভিড়। বিশ্বকবির 164তম জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র। এ সময় তিনি বলেন, জাতীয় সঙ্গীতের মাধ্যমে বাংলা মায়ের অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন বিশ্বকবি। রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির বেদখল হওয়া জমিগুলো সরকার উদ্ধার করবে জানিয়ে মন্ত্রী আশ্বাস দেন, এই জমিতেই গড়ে তোলা হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন অবকাঠামো। এই গানের ভিতর দিয়ে আমার বাংলার মায়ের যে রূপ, যে চিত্র, সেটা ফুটে ওঠে। আজকের দিন আমাদের গর্বের দিন, আজকের দিন আমাদের আনন্দের দিন। জন্মোৎসব ঘিরে বিশ্বকবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি এখন রবীন্দ্রপ্রেমী ও দর্শনার্থীদের পদচারণায় মুখর। কুঠিবাড়ির মূল মঞ্চে 2 দিনের অনুষ্ঠান মালার উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। আয়োজনমালার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও রয়েছে গ্রামীণ মেলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন, জেগে থাকবেন। কবিগুরুর জমিদারি পরগনা নওগাঁর পতিশরে চলছে একদিনের আয়োজন। এখানে রবীন্দ্র জয়ন্তীর উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার। পরে পতিশর রবীন্দ্র কাছারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে আলোচনা সভা, সাহিত্য পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উনি স্বনির্ভর করতে চেয়েছেন, উনি কুসংস্কার দূর করবার চেষ্টা করেছেন। একটা মানুষ হিসাবে মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজকে এগিয়ে নিয়ে যাবার জন্য যা যা করবার দরকার সবই করেছেন। রবীন্দ্রনাথের অমর সব সৃষ্টির আলোয় দূর হবে সমাজের অন্ধকার, আলোকিত হবে ভক্ত অনুরাগীদের হৃদয়, এমনই প্রত্যাশা সবার। মাসুম আলিসা, 21 টেলিভিশন। রবীন্দ্র জন্মজয়ন্তীতে রাজধানীতেও ছিল নানা আয়োজন। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, বাংলা সাহিত্য রবির আলোয় আলোকিত। প্রগতি বিরোধীরা এখনও সবসময় কবিগুরুর দর্শনকে ভয় পেয়ে বিরোধিতা করে বলে মন্তব্য করেন তারা। বাকিটা জানাচ্ছেন সবিতা চিরান। রবীন্দ্র জন্মজয়ন্তীতে শিল্পকলা একাডেমির এই আয়োজনে যোগ দেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বিশ্বমঞ্চে বাংলাকে নান্দনিক উপস্থাপনে কবিগুরুর অবদানের কথা তুলে ধরেন তিনি। রবীন্দ্রনাথ এভাবে বাঙালির মননে, চিন্তায়, দর্শনে, জীবনে প্রজন্ম থেকে প্রজন্ম একাত্ম হয়ে থাকবেন এবং তিনি তার নিজের লেখায় সেই শাশ্বত পরিচয় দিয়ে গেছেন যে তিনি কিভাবে আমাদের মাঝে বেঁচে থাকতে চান। বাংলা একাডেমিতে রবীন্দ্র পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক আয়োজনে যোগ দেন বিশিষ্টজনেরা। আমি কেমনই বলো গানটায়। রবীন্দ্র রচনায় বাংলা সাহিত্যের পথ নির্দেশক বলে জানান সাহিত্য শিল্পাঙ্গনে বিশিষ্টজনেরা। আমি কবিতা লিখি, আমাকে সাহসটা কে দিয়েছে? রবীন্দ্রনাথ দিয়েছে। রেলগাড়ির কামরা হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনোদিন। ছন্দবদ্ধ কবিতা আমি লিখতে পারি না, উনি সাহস দিয়েছেন।
আত্মশক্তি নিয়ে তিনি প্রবন্ধ লিখেছিলেন, বহুল প্রবন্ধ, এবং তার প্রবন্ধের সঙ্গে যুক্ত হয়ে অন্যরাও প্রবন্ধ লিখে বলেছে যে আত্মশক্তিকে জাগ্রত করতে হবে। কবিগুরু জন্মদিনে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলায়তনে রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিলন দেব ও আবৃত্তি শিল্পী সোয়েব আহমেদের যুগলবন্দি। কালবৈশাখীর মত্ত মেঘে বন্ধহীন বেগে। রবীন্দ্রনাথের দর্শনের সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার তাগিদ দেন বক্তারা। সবিতা চিরান, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। যশোরের সড়ক প্রশস্তকরণের নামে অবাধে বৃক্ষ নিধন, 2 বছরে কাটা পড়েছে 2000-এরও বেশি গাছ। রাফায় হামলা ঠেকাতে প্রথমবারের মতো ইসরায়েলে মার্কিন অস্ত্রের চালান স্থগিত, যুদ্ধবিরতি নিয়ে বাড়ছে চাপ। দেখছেন রাত 11টার 21 সংবাদ। যশোরের সড়ক প্রশস্তকরণের নামে অবাধে কাটা পড়ছে গাছ। গত 2 বছরে সড়ক মহাসড়কের পাশ থেকে 2000-এরও বেশি গাছ কেটে ফেলা হয়েছে। যে পরিমাণ কাটা পড়েছে তার তুলনায় 1% নতুন গাছ লাগানো হয়নি। এই বৃক্ষ নিধনের ফলে জেলার আবহাওয়া হয়ে উঠেছে চরম ভাবাপন্ন। প্রতিনিধি শিকদার খালিদের তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। সামাজিক বনাঞ্চলের জন্য যশোরের খ্যাতি থাকলেও দিনে দিনে কমছে বনাঞ্চলের সংখ্যা। পরিবেশবাদীরা যশোর বেনাপোল সড়কের 2 পাশের বৃক্ষ নিধন প্রতিরোধ করতে পারলেও রক্ষা হয়নি জেলার অন্য মহাসড়কের পাশের গাছগুলো। গাছ বলে, এটা বলে শিরীষ গাছ। গাছটার বয়স আছে 1 থেকে 150 বছর। মনিহাল থেকে শুরু করে সাতিয়ামতলা বাজার, বুঝছেন, এখানে আমার 1 থেকে 500 পর্যন্ত আমাদের কন্ট্রাক্টরের। সড়ক সম্প্রসারণ কাজের জন্য 2022 সাল থেকে যশোর চুকনগর ও কেশবপুর সাগরদাড়ি সড়কের পাশ থেকে 2000-এরও বেশি গাছ কাটা হয়েছে। এর মধ্যে এবছর যশোর নড়াইল সড়কে কাটা হয়েছে 892টি গাছ। 2022 সালে যশোর ঝিনাইদহ সড়কে কাটা হয়েছে 835টি, যশোর চুকনগর সড়কে কাটা হয়েছে 462টি গাছ। গাছ কাটার জন্য আমাদেরকে সড়ক জনপদ যশোর থেকে আমাদেরকে অপসারণের জন্য চিঠি দিয়েছে। চিঠির প্রেক্ষিতে আমরা গাছগুলো কেটেছি। যেখানে সাধারণত গাছ কাটার প্রয়োজন নেই বা গাছ না কাটলেই নয়, সেই গাছগুলি আমরা কাটি, বা যেখানে গাছ কাটার প্রয়োজন নেই সেগুলো আমরা রেখে দিই। প্রায় 800 হেক্টর জমির গাছ উজাড় হলেও নতুন করে তেমন কোনো বৃক্ষরোপণ করা হয়নি। গাছটা বাঁচানোর দরকার আছে। এই গাছটা এই জায়গা বাঁচলি সবাই এই জায়গায় রোদ পিট করে থাকতে পারবে, এই জায়গায় যাতে রোদই তাকে গায়ে না তাপ লাগে। যশোরের আবহাওয়ার এখনকার পরিবর্তনের জন্য বৃক্ষ নিধনকেই দায়ী করছেন স্থানীয়রা। যেহেতু এটা জাতীয় মহাসড়কে, এটা 6 লেন বা 4 লেন সরকার করবে, সেই রাস্তার উন্নয়নের সাথে সম্ভবত এই গাছগুলো তারা টেন্ডারের মাধ্যমে বিক্রি। এই গাছ যদি মারি দেয় বাজারে কেউ টিকতে পারবে না, কারণ এটা তো মরুভূমির মতো হয়ে যাবে। তবে এবছর বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হচ্ছে বলে জানালেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা। গ্রাম অঞ্চলের যে রাস্তাঘাট, যেটা মালিকানা জেলা পরিষদে, আমরা পরিকল্পিত উপায়ে বৃক্ষরোপণ, এবং এখানে আমাদের একটা বড় ধরনের বরাদ্দও থাকবে। যশোরের চরমাভাবাপন্ন আবহাওয়ার জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মনে করেন পরিবেশবাদীরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। যুদ্ধহীন মানবিক পৃথিবী প্রতিষ্ঠায় বাঁচিয়ে রাখি মানবতা প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বুধবার সকালে সোসাইটির জাতীয় সদর দপ্তরে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ উবায়দুল কবির চৌধুরী। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সোসাইটির সদর দপ্তর থেকে শোভাযাত্রা বের হয়। দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ফুল ও খাবার বিতরণ করা হয় হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের রোগীদের মাঝে। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সব ধর্মের মানুষ সমানভাবে ধর্মীয় কার্যক্রম পালন করবে বললেন প্রধানমন্ত্রী, ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হবার আহ্বান। বিচ্ছিন্ন ঘটনায় 139 উপজেলায় ভোট, নানা অনিয়মে আটক 37, কম উপস্থিতির জন্য বৃষ্টিকে দুষলেন সিইসি। আগামী বছরের মাঝামাঝি খুলছে রামগড় স্থলবন্দর, ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের নতুন সম্ভাবনা।
বিশ্বজুড়ে করোনার টিকা প্রত্যাহারের ঘোষণা অ্যাস্ট্রাজেনেকার, নতুন করে আর উৎপাদন নয়। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।